কারো কাছে জায়গাটি বেহুলার বাসর ঘর, কারো মতে লক্ষিন্দরের মৃত্যুশয্যা, আর প্রত্নতত্ত্বের পাতায় এর পরিচয় বৌদ্ধমঠ। একই স্তূপের গায়ে জমা এই তিনটি ভিন্ন পরিচয়ের আড়ালে লুকিয়ে থাকা আসল সত্যটা কি? এই প্রাচীন স্থাপনাটির সামনে দাঁড়ালে এক অদ্ভুত দ্বিমুখী টান স্পষ্ট হয়ে ওঠে। একদিকে লোকগাথা, রূপকথা, কালরাত্রির নাগ কিংবদন্তি, অন্যদিকে সেনগুপ্ত যুগের জ্যামিতিক নির্মাণশৈলী আর সুপ্রাচীন বৌদ্ধ ঐতিহ্যের বাস্তব ছাপ, প্রত্নতাত্ত্বিক নিদর্শন বনাম জনশ্রুতি। এই দুই বিপরীত সমান্তরাল যেখানে এসে মিশেছে, সেই ধূসর প্রহরে দাঁড়িয়ে নিজেকেই প্রশ্ন করতে ইচ্ছা হয়, আমরা কি সত্যি হাজার বছরের প্রাচীন কোনো ইতিহাস উদ্ঘাটন করতে পেরেছি, নাকি প্রমাণের চেয়েও এই ইটের সারি রক্ষা করে চলেছে মানুষের কল্পনায় তৈরি এক চিরন্তন অলৌকিক ধোঁয়াজাল? বগুড়ার সদর উপজেলার গোকুল গ্রাম শহর ছেড়ে 10 কিলোমিটার এগোলেই চোখে পড়ে 172টি ছাদবিহীন কক্ষের এক মহাকায় নিদর্শনের ধ্বংসাবশেষ গোকুলমেদ। নামটি কানে আসার সাথে সাথেই চোখের সামনে ভেসে ওঠে বেহুলা লক্ষিন্দরের সেই ট্রাজিক প্রেমের উপাখ্যান। কালনাগের ছোবল থেকে রক্ষা পেতে এই দুর্ভেদ্য স্থানকেই বেছে নেওয়া হয়েছিল বাসর ঘর হিসেবে। কিন্তু মনসা দেবীর অভিশাপ, বাসরের সেই কালরাত্রি আর স্বামীর প্রাণ ফেরাতে বেহুলার অমানুষিক দেবালক যাত্রা, নৃত্য, প্রার্থনা সবটাই যেন এই ইটের প্রতিটি খাঁজে আজও বেঁচে আছে। মধ্যযুগ জুড়ে বাংলা সাহিত্যের আকাশে মনসামঙ্গল কাব্যের প্রভাব ছিল অপরিসীম। শতাধিক কবির কলমে দেবী মনসার আরাধনা ছড়ানোর যে গল্প ডালপালা মেলেছিল, তার কেন্দ্রবিন্দুতে ঘুরে ফিরে এসেছে বেহুলার সেই অভিশপ্ত বাসর ঘর। চম্পকনগরের শিবভক্ত চাঁদ সওদাগর দেবী মনসাকে পূজা করতে অস্বীকৃতি জানালে ক্রুদ্ধ হয়ে দেবী তার 6 পুত্রকে হত্যা করেন। পরবর্তীতে সর্বকনিষ্ঠ পুত্র লক্ষিন্দরকে সাপের কামড় থেকে বাঁচাতে লোহার বাসর ঘর বানানো হলেও মনসার ছলে কালনাগিনী সেখানে ঢুকে তাকে দংশন করে। বাসর রাতে মৃত্যুর পর নবপরিণীত বধূ বেহুলা স্বামীর লাশ একটি কলাগাছের ভেলায় ভাসিয়ে দুর্গম নদীপথ পাড়ি দিয়ে দেবপুরীতে পৌঁছান এবং স্বর্গের দেবতাদের সঙ্গে অপূর্ব অলৌকিক নৃত্য পরিবেশন করে তাদের সন্তুষ্ট করেন। বেহুলার সততা ও সাধনায় তুষ্ট হয়ে দেবী মনসা লক্ষিন্দর সহ চাঁদের সব মৃত পুত্রকে জীবন ও ধন সম্পদ ফিরিয়ে দেন। আর বিনিময়ে বেহুলা মর্তে ফিরে শ্বশুর চাঁদ সওদাগরকে দিয়ে মনসা পূজা সম্পন্ন করিয়ে দীর্ঘ পারিবারিক বিরোধের অবসান ঘটান। তবে এই স্থাপনাটি একটি প্রাচীন বৌদ্ধ মঠ, যা 809 থেকে 847 খ্রিস্টাব্দের মধ্যে রাজা দেবপালের আমলে নির্মিত হয়েছিল। স্থাপনাটির পশ্চিম অংশে রয়েছে বাসরঘরকে ঘিরে প্রচলিত একটি প্রবাদ স্মৃতিচিহ্ন। এর স্থাপত্য বৈশিষ্ট্যের সঙ্গে ষষ্ঠ ও সপ্তদশ শতাব্দীর কিছু বৌদ্ধ স্থাপনারও সাদৃশ্য লক্ষ্য করা যায়। খনন কাজের সময় এখান থেকে বেশ কিছু পোড়ামাটির ফলক বা টেরাকোটা উদ্ধার করা হয়েছে। প্রত্নতাত্ত্বিক বিশ্লেষণে এসব টেরাকোটাকে গুপ্তযুগের নিদর্শন হিসেবে চিহ্নিত করা হয়েছে। গুপ্ত সাম্রাজ্যের সময়কাল সাধারণভাবে 320 থেকে 550 খ্রিস্টাব্দ পর্যন্ত ধরা হয়। বর্তমানে বাইরে থেকে জায়গাটি একটি উঁচু মাটির টিলা মনে হলেও এর নিচে রয়েছে অত্যন্ত সুপরিকল্পিত স্থাপত্যের নিদর্শন। স্থাপনাটির কক্ষগুলো নির্দিষ্ট দূরত্ব বজায় রেখে সারিবদ্ধভাবে নির্মিত। এর কেন্দ্রস্থলে ছিল একটি বৃহৎ প্রার্থনা কক্ষ। কক্ষগুলোর বিন্যাস, দেয়ালের পুরুত্ব এবং ব্যবহৃত ইটের আকৃতি বিশ্লেষণ করে প্রত্নতাত্ত্বিকেরা মনে করেন এটি কোনো সাধারণ বসতবাড়ি কিংবা রাজপরিবারের আবাসস্থল ছিল না, বরং এখানে অবস্থান করতেন বৌদ্ধ ভিক্ষু ও ধর্মগুরুরা। ধর্মীয় সাধনার পাশাপাশি ধ্যান এবং চিকিৎসাবিদ্যার চর্চাও এখানে হয়ে থাকতে পারে বলে ধারণা করা হয়। এই প্রত্নস্থানের অন্যতম গুরুত্বপূর্ণ নিদর্শন একটি বৌদ্ধ স্তম্ভ। প্রায় 45 ফুট উচ্চতার এই স্তম্ভটি সম্রাট অশোকের আমলে নির্মিত হয়েছিল। 1934 থেকে 1936 সালের মধ্যে এখানে খনন কাজ চালানো হয়। সেই খননের মাধ্যমে একটি বৃহৎ মন্দির বা স্তূপের ভিত্তি আবিষ্কৃত হয়। পরবর্তী সময়ে এই স্থাপনার সঙ্গে সম্পর্কিত গুপ্তযুগের বেশ কিছু পোড়ামাটির ফলকও পাওয়া যায়।
এখানে সেন যুগের একটি বারান্দা বেষ্টিত বর্গাকার মন্দিরের নিদর্শনও উন্মোচিত হয়েছে। মন্দিরের ভেতর থেকে পাওয়া যায় বহু গর্তযুক্ত একটি ছোট পাথরের খণ্ড এবং তার সঙ্গে ষাঁড়ের প্রতিকৃতি খোদাই করা একটি সোনার পাত। এসবের ভিত্তিতে গবেষকদের ধারণা সেন আমলে এখানে একটি শিব মন্দিরও নির্মিত হয়েছিল। বিভিন্ন পর্যায়ের খননে এখানে মিলেছে 24 কোণ বিশিষ্ট একটি বাথরুম, বিশাল আকারের সোপান এবং প্রায় 8 ফুট গভীর একটি কূপ। এসব নিদর্শন থেকে ধারণা করা হয় স্থাপনাটি ছিল পরিকল্পিত ও সুশৃঙ্খল একটি সন্ন্যাসী আবাস। তাই লোকমুখে প্রচলিত বেহুলার বাসর ঘরকে ঘিরে যে রোমান্টিক কাহিনী রয়েছে তার সঙ্গে বাস্তবতার সরাসরি কোনো সামঞ্জস্য খুঁজে পাওয়া কঠিন। গবেষণায় দেখা যায় বেহুলা লক্ষিন্দরের সময়কাল হিসাবে যে যুগকে বিবেচনা করা হয়, গোকুল মেধের স্থাপত্য বৈশিষ্ট্য তার সঙ্গে মেলে না, বরং স্থাপনাটির নির্মাণ রীতি ও কাঠামোগত বৈশিষ্ট্য স্পষ্টভাবেই বৌদ্ধ স্থাপত্যের দিকে ইঙ্গিত করে। 1926 সালের পরবর্তী সময়ে গোকুল মেধকে কেন্দ্র করে বেহুলা লক্ষিন্দরের পৌরাণিক গল্পের বিস্তার ব্যাপকভাবে বৃদ্ধি পায়। যুগ যুগ ধরে লোকমুখে প্রবাহিত এই গল্প ঐতিহাসিক ধ্বংসাবশেষটিকে সাধারণ মানুষের কাছে এক প্রতীকী চরিত্রে পরিণত করেছে। বাঙালি মানুষের সাহিত্য ও শিল্পকলা জুড়ে বেহুলা লক্ষিন্দরের প্রেমগাথা সবসময়ই এক গভীর সংবেদনশীল স্থান দখল করে রেখেছে। প্রত্নক্ষেত্রের নিথর ও রহস্যঘেরা পরিবেশ মূলত সেই জনশ্রুতির গল্পকেই যুগ যুগ ধরে বাড়তি প্রাণ দিয়ে চলেছে।